আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারটা ভয় পায় না এমন কোনো স্টুডেন্ট হয়তো বা নাই। কিন্তু এই চ্যাপ্টারটা আমি এমন সহজ করে তোমাদের বুঝিয়ে দেব ইনশাল্লাহ যে তোমার বিন্দু মাত্র কোনো সমস্যা অন্তত এই চ্যাপ্টারের ওপরে থাকবে না যদি তুমি আমার এই ক্লাসগুলো করো। ইনশাল্লাহ আমার এই চ্যানেলে এই চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ তুমি প্লেলিস্ট পেয়ে যাবা, যে প্লেলিস্টটা কমপ্লিট করলে তোমার বিন্দুমাত্র সমস্যা এই চ্যাপ্টারের উপরে থাকবে না। তো বাংলাদেশের সবচেয়ে বেস্ট ক্লাসে তোমাদের স্বাগতম, খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের উপরে। তো প্রথমে আমি কি লিখে রাখছি দেখো, চ্যাপ্টার ম্যাপ। চ্যাপ্টার ম্যাপ মানে হইতেছে একটা চ্যাপ্টারের ভিতরে কি কি টপিক আছে ওই টপিকগুলো একসাথে দেখে নেওয়া। অর্থাৎ তুমি যদি এদিকে তাকাও তাহলে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটার ভিতরে কি কি আছে, আর তুমি সিরিয়ালি এগুলো শিখতে থাকবে, ইনশাল্লাহ একদম সব কভার হয়ে যাবে। তো চ্যাপ্টার ম্যাপের প্রথমেই দেখো হাইড্রোকার্বন বা জৈব যৌগ কি এইটা আমরা জানবো। তারপরে জৈব যৌগের শ্রেণীবিভাগ জানবো, কার্যকরী মূলক জানবো, তারপরে জৈব যৌগের নামকরণ এই টপিকটা আমরা জানবো বিস্তারিতভাবে সামনের লেকচারে। তারপরে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের বিক্রিয়া দেখব। তারপরে অ্যালকোহল, জৈব অ্যাসিড, অ্যালডিহাইড প্রস্তুতি, এইগুলো আমরা সিরিয়ালি দেখতে থাকবো। তারপরে পারস্পরিক রূপান্তর এবং সব শেষে পলিমারকরণ। অর্থাৎ এই 7টা টপিক তুমি যদি খুব ভালোভাবে আমার সাথে কাভার করো, ইনশাল্লাহ তোমাকে আমি ভাইয়া চ্যালেঞ্জ দিতে পারি যে তোমার বিন্দুমাত্র সমস্যা এই চ্যাপ্টারে থাকবে না। তো দেরি না করে চলো আমরা শুরু করে দেই। খনিজ সম্পদ ও জীবাশ্ম এই চ্যাপ্টারের প্রথম টপিকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই প্রথম টপিকে আমরা শিখব জৈব যৌগ ও হাইড্রোকার্বন। তো দেখো আমি বাম সাইডে লিখে রাখছি হাইড্রোকার্বন আর ডান সাইডে লিখে রাখছি জৈব যৌগ। তো এই দুইটা টপিক আমরা খুব সুন্দরভাবে পড়বো, এই দুইটা পার্ট আমরা খুব সুন্দরভাবে শিখব। তো দেখো হাইড্রোকার্বন মানে কি, মনে রাখবা হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। অর্থাৎ এমন একটা যৌগ যেখানে হাইড্রোজেন আর কার্বন ব্যতীত অন্য কেউ থাকবে না। তাহলে কি বললাম ভাই, একটু লক্ষ্য করো। তো শুধুমাত্র হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত যৌগকেই হাইড্রোকার্বন বলে। এবার আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো একটু খেয়াল দিয়ে দেখো। তো আমি যদি এখানে লিখি CH4, CH4, তো লক্ষ্য করো তো ভাইয়া যে এইখানে কার্বন আর হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মৌল কি এখানে আছে ভাইয়া? না, নেই। তো এইটা কি নিঃসন্দেহে একটা হাইড্রোকার্বন। আরও একটা এক্সাম্পল দিই আমি, C2H6, এই যৌগটার ভিতরে ভাইয়া দেখো কার্বন এবং হাইড্রোজেন ব্যতীত অন্য কেউ কি আছে? না, নেই। তার মানে এই C2H6 এটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। তো এইভাবে আমি যদি বলি যে C2H4 এটাও একটা হাইড্রোকার্বন। তো যতগুলো আমি মৌল লিখবো যে কার্বন আর হাইড্রোজেন সমন্বয়ে গঠিত, ঠিক ততগুলো যৌগ কিন্তু আসলে কি হবে? হাইড্রোকার্বন হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসি জৈব যৌগের ক্ষেত্রে। তো জৈব যৌগ হতে হলে তোমার শর্তটাকে একটু দেখাই, যে ওই যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন থাকবে এবং কার্বন আর হাইড্রোজেনের পাশাপাশি অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আর কে থাকবে ভাইয়া? হ্যালোজেনস। হ্যালোজেন কি ভাইয়া? ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এইগুলো। তো কি বলছি ভাইয়া, জৈব যৌগ হতে হলে কার্বন হাইড্রোজেন এই বন্ধনের পাশাপাশি এই ক্ষেত্রে তোমার নাইট্রোজেন, অক্সিজেন, সালফার আর হ্যালোজেন মৌলগুলো আসতে পারবে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে CH3, CH2, CHO। দেখো ভাইয়া এই যে যৌগটা আমি লিখছি, এই যৌগটার লাস্টে খেয়াল করো তুমি, এখানে কিন্তু একটা অক্সিজেন আছে, হাইড্রোজেন আর কার্বন ব্যতীত আর একটা মৌল আসছে। তার মানে এই যে যৌগটা আছে না, এই যৌগটা কিন্তু হাইড্রোকার্বন হবে না। তো হাইড্রোকার্বন যদি না হয় তাহলে এই যৌগটা কি? একটা জৈব যৌগ। হাইড্রোজেন কার্বন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে, কিন্তু এই হাইড্রোজেন কার্বনের পাশাপাশি যদি অন্য কোনো একটা মৌল আসে তাহলে ওই যৌগটাকে আমরা বলবো কি ভাইয়া? জৈব যৌগ। আরো কয়েকটা উদাহরণ দেখো। এই যৌগটায়ও দেখো ভাইয়া দুইটা অক্সিজেন চলে আসছে, তার মানে কার্বন আর হাইড্রোজেন ব্যতীত আরো একটা মৌল চলে আসছে বা আরো দুইটা অক্সিজেন মৌল চলে আসছে। তার মানে এই যে যৌগটা এটাও কিন্তু হাইড্রোকার্বন না, কিন্তু এটা একটা জৈব যৌগ। তো একটা কথা মাথায় রাখবা, যে সকল জৈব যৌগ কিন্তু হাইড্রোকার্বন নয়,
কিন্তু সকল হাইড্রোকার্বন জৈব যৌগ। এই কথা দ্বারা কি বোঝাইছে ভাইয়া, যে সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। কেন সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়? কারণটা খুবই সিম্পল, যে হাইড্রোকার্বন হতে হলে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন লাগবে, কিন্তু জৈব যৌগের ভিতরে কিছু যৌগে এই যে অক্সিজেন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, এগুলো তো চলে আসে, তো এগুলো তো আর হাইড্রোজেনও না, কার্বনও না, তাহলে এই যৌগগুলো কিন্তু এই তোমার হাইড্রোকার্বন হবে না। কিন্তু এই হাইড্রোকার্বনের সাথে দেখো কার্বন আর হাইড্রোজেন বাদে কেউ নাই, তার মানে এই কার্বন আর হাইড্রোজেন যদি থাকে তাহলে সেটা জৈব যৌগ হবে, আবার হাইড্রোকার্বনও হবে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যে CH4, এই যে যৌগটা আছে এটা নিঃসন্দেহে একটা হাইড্রোকার্বন, আবার এই CH4 কিন্তু এই জৈব যৌগের কন্ডিশনটাও ফুলফিল করে। তাহলে এই CH4 বা এই জায়গার প্রত্যেকটা যৌগ হাইড্রোকার্বনের পাশাপাশি এটা জৈব যৌগ, কিন্তু এই জায়গার যে যৌগগুলো আমি দেখছি এগুলো কিন্তু শুধুমাত্র জৈব যৌগ, কিন্তু হাইড্রোকার্বন নয়। তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। একটা কোশ্চেন আমি দিয়ে দিই, তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। সাপোজ এই একটা যৌগ আছে CH3NH2, তুমি আমাকে শুধু এইটা জানাবা যে এই যৌগটা হাইড্রোকার্বন কিনা। তো আশা করি তোমরা এটা সবাই পারবা। তো আমি আশাবাদী যে তোমরা এই টাইপ 1 বা টপিক 1 যেটা আছে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এভাবেই সামনের টাইপগুলো বা সামনের টপিকগুলো আমি তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তুমি জৈব যৌগের বা এই খনিজ সম্পদ জীবাশ্মের একদম বস হয়ে যাবে। তো ধৈর্য সহকারে আমার চ্যানেলের সাথে থাকবা, প্রত্যেকটা ভিডিও দেখবা। আমি এই টোটাল চ্যাপ্টারটা একদম ফ্রিতে তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। তুমি এই জৈব যৌগ আরো একজনকে শিখাতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।